জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা ছিল ফ্যাসিস্ট, রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন? চঞ্চলকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। সংসদের প্রথম দিনেই ওয়াকআউট, নাটকের রঙ্গমঞ্চে হাসনাত নাহিদরা, থাকছে প্রতিবেদনে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জামায়াতের হাতের অস্ত্র রাষ্ট্রপতি চুপ্পু, থাকছে প্রতিবেদনে। জ্বালানি সংকটে লকডাউনের পথে বাংলাদেশ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ছিল ফ্যাসিস্ট, রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা। বাংলাদেশে প্রথম ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংশয় ছিলই, আর সেটাই সত্যি হল। রাষ্ট্রপতি ভাষণ দিতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয় সংসদে। পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে প্রবলভাবে আলোচনা চলছে। যে সরকারের আমলে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিলেন, সেই সরকারকে তিনি কাঠগড়ায় তুলছেন। কিন্তু এক পক্ষ এটাও বলছেন যে রাষ্ট্রপতির ভাষণের পাণ্ডুলিপি তৈরি করে দেয় ক্ষমতাসীন সরকার। সেখানে নিজে থেকে কোনো বক্তব্য রাষ্ট্রপতি বলতে পারেন না। তবে যে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি, সেটা নিয়ে শুধু বাংলাদেশে নয়, প্রবলভাবে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। নর্থ ইস্ট নিউজ ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত করেছে, যেটা মূলত রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে। তারা বলার চেষ্টা করছে যে ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার রাষ্ট্রপতিকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধ করতে চাইছে। তবে কি মোহাম্মদ ইউনূসের মতোই এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, যখনই কোনো বদল আসে, মাঝখানে পড়ে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেমন দেশের প্রথম নাগরিক, তাকে সাংবিধানিক প্রধান বলা হয়, ঠিক অন্যদিকে তাকে ঠোঁটো জগন্নাথ করে রাখা হয়। যে সরকার ক্ষমতায় থাকে তাকে সেইভাবেই ব্যবহার করে, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। নর্থ ইস্ট নিউজ বলছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ইমপিচমেন্টের ট্র্যাপে পড়তে পারেন। তারা বলছে, বিএনপি ও জামায়াতে ইসলামী রাষ্ট্রপতিকে অপমান করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিছু পদক্ষেপ করেছিলেন, যা তাকে ইমপিচমেন্টের দিকে চালিত করতে পারে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে পদে মর্যাদা সমুন্নত রাখার এবং সত্যবাদিতা বজায় রাখার নির্দেশ দেয়। তবে আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমেই সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণকারী একজন প্রাক্তন বিচারকের বিরুদ্ধে এখন মিথ্যে বলার গুরুতর অভিযোগ আসছে। এমনকি বিএনপি, জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বাধ্য করা হয়েছে বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ভাষণে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। এমনকি বিরোধী দল জামায়াতে ইসলামী হট্টগোল শুরু করে। এমনকি সরকারি দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যখন প্রবলভাবে হট্টগোল বাঁধে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসনে শান্ত হয়ে বসেছিলেন। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি। এমনকি সরকারি পক্ষের কোনো সদস্য কথা বলেননি, বরং তারা বিরোধী দলের আক্রমণ উপভোগ করছেন বলেই মনে করা হচ্ছে। এমনকি বক্তব্য শেষ হওয়ার পর রহস্যময় হাসি দেখা গিয়েছে তারেকের মুখে, যেটা নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এমনকি রাষ্ট্রপতি নিজে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন বলেও অভিযোগ উঠে আসে। 5ই অগাস্ট রাতে দেশ ত্যাগ করার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা করেছেন। কিন্তু কয়েক মাস পর তার সেই ভাষ্য পাল্টে যায়। রাষ্ট্রপতি বলেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এমনকি মোহাম্মদ ইউনূস সরকারের সময় তিনি একাধিক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। পরে দেখা গেল ইউনূস সরকার চলে যেতেই তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে একটি গণমাধ্যমে। ফলে যে সরকার ক্ষমতায় থাকে তার হয়েই কথা বলেন সাংবিধানিক প্রধান। মূলত তাকে তেমনটাই বাধ্য করানো হয়। এখন যেমনটা বিএনপি করছে বলে অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। কেউ কেউ আবার বলছেন, সুদূর ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে, তখন হয়তো তিনি বলতে পারেন যে বিএনপি জোর করে তাকে এগুলি বলতে বাধ্য করিয়েছিল। ফলে নিজের পদ ধরে রাখতে সচেষ্ট বলে অনেকে বলছেন। তবে সরকার পক্ষ যে চালিত করে গোটা দেশের রাজনৈতিক, সরকারি, প্রশাসনিক, সাংবিধানিক, বিচার বিভাগীয় দফতর, সেটা বাংলাদেশের ইতিহাস দেখলেও বোঝা যায়, বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন? চঞ্চলকর তথ্য ফাঁস। বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 48 ঘণ্টা পার হলেও তার ভাষণ নিয়ে বিতর্ক অব্যাহত। এমনিতেই বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনার শেষ নেই।
সালের আগস্ট মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় থেকেই তার অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন সমালোচনা করে আসছেন। পরে তিনি নিজেই দুটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। এবার শিরোনামে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে কি এমন বললেন তিনি, কেনই বা বিতর্ক? শুধু স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কিত মন্তব্যই নয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ভাষণের শুরুতেই শেখ হাসিনা সরকারের জমানাকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশে ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে অবাধ ও নিরপেক্ষ। বাইট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমনই এক বিরল ব্যক্তিত্ব যিনি ৩টি ভিন্ন সরকারের সময়েই তাদের প্রশংসা করে বক্তব্য দিলেন। মজার বিষয় হল, এই ৩টি সরকারই আওয়ামী বিরোধী রাজনীতি করে আসছে, আর শাহাবুদ্দিন চুপ্পু নিজে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছিল। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। ইউনূস এবং উপদেষ্টাদের শপথের সময়ও মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাগত ভাষণ দিয়েছিলেন। সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মধ্যে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন, তাদের শপথ বাক্য পড়িয়েছিলেন। বরং এই ছাত্রনেতারা শুরু থেকেই তার অপসারণ দাবি করেছেন। এমনকি এবারও রাষ্ট্রপতির ভাষণের সময়ও জামাত ও এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণে সেই গণ আন্দোলনের গুণকীর্তন করেন। আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। ৩ বছর আগে যে দল মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল, সেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। ক্ষমতায় বিএনপি। প্রসঙ্গত, মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সেই সময় শেখ হাসিনার পায়ের ধুলো পেলে নিজেকে গর্বিত মনে করতেন তিনি। এই মোহাম্মদ শাহাবুদ্দিনই একসময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এমনকি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও নানা কটু কথা বলতে অভ্যস্ত ছিলেন। আজীবন আওয়ামী লীগের চেতনা ধারণ করা শাহাবুদ্দিন চুপ্পু আজ অবলীলায় আওয়ামী লীগের দুর্নীতি ও অপশাসনের কথা নিজের বক্তব্যে তুলে ধরলেন। ওয়াকিবহাল মহলের মতে রাষ্ট্রপতি সম্ভবত নিজের পদ ধরে রাখার জন্যই সচেষ্ট। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। এই ৫ বছর বাংলাদেশ দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে ১ নম্বর স্থানে ছিল বলেই দাবি করেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। আজ তিনিই বলছেন, শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার দুর্নীতিতে দেশকে শিখরে নিয়ে গিয়েছে। তার এই স্বভাবতই রাষ্ট্রপতির এই ভাষণে আওয়ামী বিদ্বেষ শোনার পরই বাংলাদেশের নেটিজেনদের তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতিকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছেন না কেউ। কারোর দাবি রাষ্ট্রপতি সুবিধাবাদী, কেউ বলছেন রাষ্ট্রপতি পাল্টিবাজ। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে সাধারণত রাষ্ট্রপতির ভাষণে কি বলবেন তা ঠিক করে দেয় সরকার পক্ষ। তাই যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ভাষায় কথা বলতে হয় রাষ্ট্রপতিকে। শাহাবুদ্দিন চুপ্পুকেও তাই সরকার পরিবর্তনের সাথে সাথে নিজের ভাষণকেও পরিবর্তন করতে হয়। কিন্তু তারপরও বিতর্ক থামছে না। প্রশ্ন উঠছে, একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হয়েও কিভাবে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের বিরুদ্ধে বললেন? আবার বঙ্গবন্ধু শেখ মুজিবের বদলে তিনি কিভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললেন, তা নিয়েই হতবাক হচ্ছেন বাংলাদেশের নেটিজেনরা। সংসদের প্রথম দিনেই ওয়াকআউট, নাটকের রঙ্গমঞ্চে হাসনাত নাহিদরা। বাংলাদেশে এখন নির্বাচিত সরকার। ১৭ বছর পর নতুন মুখ পেয়েছে বিএনপি। শুধু তাই নয়, তিনিই হয়েছেন দলের দেশের সর্বোচ্চ প্রধান। ১২ই মার্চ বসল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ। কিন্তু এই সংসদ অধিবেশন হল নজিরবিহীন। ফাঁকা স্পিকারের আসন রেখেই অধিবেশন। প্লাকার্ড হাতে বিরোধীরা, রাষ্ট্রপতির ভাষণের সময় প্রবল স্লোগান, বিক্ষোভ। সংসদের প্রথম দিনেই ওয়াকআউট। তাদের মধ্যে অবশ্যই ছিলেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা। অনেকে বলছেন নতুন ইতিহাস সৃষ্টি হল এদিন। সেটা যে ইতিবাচকভাবে নয়, সেটা পরিষ্কার। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রায় ১৮ মাস হয়ে গেল। মাঝে পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। অন্তর্বর্তী সরকার এই কটা মাস শাসন করেছে, যার নেতৃত্ব দিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। আলোচনার থেকে সমালোচনা বেশি নিয়ে এই সরকার পার করেছে। এরপর বহু টালবাহানার পর অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হয়। ১.৫ বছরের উপর সংসদ বন্ধ থাকায় প্রত্যেকের নজর ছিল নতুন জাতীয় সংসদের দিকে। সেই দিনের অপেক্ষা শেষ হয় ১২ই মার্চ। ওই দিন প্রত্যেকেই নজর রেখেছিলেন সংসদের দিকে।
এইবারের বিশেষ বৈশিষ্ট্য হল ২২৭ জনই নতুন মুখ। অনেকেই প্রথম সংসদের অভিজ্ঞতায় পা দিলেন। সংসদে অধিবেশন পরিচালনা করেন স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু এবারে সেটা পুরোপুরি আলাদা। পূর্বের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার শামসুল হকটুকু কারাগারে বন্দী করা হয়। তাই উপায় না পেয়ে স্পিকারের অনুপস্থিতি এই অধিবেশন শুরু হল। পরে অস্থায়ী সভাপতির মাধ্যমে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসাবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার হন ব্যারিস্টার কাউসার কামাল। স্পিকার নির্বাচনের পর স্পিকারদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে প্রত্যেকেই সমর্থন জানান। এরপর ৩:৩০ নাগাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ঠিক সেই মুহূর্তেই বিরোধী পক্ষ জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা উঠে দাঁড়ান, হাতে প্লাকার্ড ধরেন, এরপর স্লোগান দেন। সেখানে লেখা ছিল, জুলাই আন্দোলনের সঙ্গে গদ্দারি জনগণ সইবে না। কিন্তু রাষ্ট্রপতি ভাষণ থামাননি। এদিকে অদ্ভুতভাবে সরকারি দলের সংসদরা টেবিল চাপড়ে সমর্থন দিচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান বা সরকারি পক্ষের কেউ। এমনকি বিরোধী দলের সংসদরা স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেন। আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রথম সংসদ অধিবেশনে এই ধরনের ঘটনা নজিরবিহীন। কিন্তু এমন পরিস্থিতি কেন তৈরি হল? আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসিয়েছিল আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, তাদের সরকারের পতন ঘটে, আর সেই সরকারে নিয়োগকৃত রাষ্ট্রপতি নিয়েই যত সমস্যা, এই নিয়েই বিরোধিতা। রাষ্ট্রপতি ভাষণে কি বলেছিলেন? তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন, এমনকি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করেন। তার বক্তব্যের বেশ কিছু বক্তব্য নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে। পাশাপাশি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেই অনেকে বলছেন এই বক্তব্যের পাণ্ডুলিপি বিএনপির তৈরি করে দেওয়া। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই দাবি করছেন, রাষ্ট্রপতির ভাষণের বক্তব্য যে সরকার ক্ষমতায় থাকে তারাই তৈরি করে দেয়। এদিনে সংসদে আইনমন্ত্রী ইউনূসের সরকারের করে যাওয়া ১৩৩টি অধ্যাদেশ তুলে ধরেন, যা নিয়ে প্রবলভাবে আলোচনা তৈরি হয়। তবে এখন একটাই প্রশ্ন, এই সংসদ কি আদৌ বাংলাদেশের ভবিষ্যতের জন্য সুফল বয়ে নিয়ে আসবে, নাকি রাজনৈতিক সংঘর্ষ তৈরি হবে আগামী দিনেও? কারণ প্রথম দিনে যে পরিস্থিতি হলো তাতে ইতিবাচকভাবে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জামায়াতের হাতের অস্ত্র রাষ্ট্রপতি চুপ্পু। ২০২৬ সালের ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন। ঘটনাপ্রবাহ কম কিছু নয়। অর্থবহ প্রথম অধিবেশনের দিন তা একেবারেই বলা যায় না। জামায়াত ও এনসিপির তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠল জাতীয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণের সময় হঠাৎ করেই শুরু হয় হট্টগোল, চুপ্পু আউট স্লোগান দিতে থাকে। বিরোধী সদস্যরা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদে থাকা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন এক সংকেত দিচ্ছে। তাহলে কি সত্যিই চাপের মুখে পড়লেন রাষ্ট্রপতি চুপ্পু? সামনে কি বড় কোনো রাজনৈতিক পরিবর্তন অপেক্ষা করছে? কেন জামায়াত ইসলামীরা ডেপুটি স্পিকারের পদ প্রত্যাখ্যান করল? কেন বা রাষ্ট্রপতির মুখের ওপর চরম অপমান ছুড়ে দিল বিরোধী দল? কেন বিরোধী দল ক্ষমতার লোভ পায়ে ঠেলল? মার্চ মাসে ওপার বাংলা যখন নতুন কিছুর অপেক্ষায়, তখনই সংসদের ভবনের করিডোরে ঝামেলা চলছিল। প্রথম অধিবেশন অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা ছিল। সরকার বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদটি ছেড়ে দেব। শেষ মুহূর্তে বদলে যায় সব প্ল্যান। দেখা যায় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কাইসার কামাল। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, কোনো নামই ঘোষণা করা হয়নি। নাম প্রস্তাব না করার পিছনে রয়েছে এক অন্য কারণ। ঘটনার সূত্রপাত ১১ মার্চ ড. শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বলে সরকারের সাজানো নকশা চুরমার করে দেন। তিনি বলেন, জামায়াত কোনো সাজানো কিছু চায় না। মূল কারণ জুলাই সনদ। সনদে স্পষ্ট বলা ছিল, ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের অধিকার।
কিন্তু জামায়াতের অভিযোগ, সরকারের সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে কেবল একটি পদের লোভ দেখিয়ে মুখ বন্ধ করতে চেয়েছে। বিএনপির সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা বাইরে দেখাচ্ছে যে তারা সনদ মানছে, কিন্তু ভেতরের ছবি একেবারেই আলাদা। জামায়াত যখন আসল ছবিটা ধরতে পারল, তখন তারা এই পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের কেন ঝুঁকি নেবার প্রয়োজন পড়ল? রয়েছে কারণ। আন্তর্জাতিক মহলে সরকার দেখাতে চায় তারা একাই রাষ্ট্র পরিচালনায় সক্ষম, কিন্তু তারা কোনো ধর্মভিত্তিকের ওপর নির্ভর নয়। আসি মূল আলোচনায়। সংসদ কক্ষের অধিবেশন শুরু হওয়ার পরপরই ডেপুটি স্পিকার নির্বাচন হতেই ঘোষণা হল সংসদ ৩০ মিনিটের জন্য মুলতবি। কেন বিরতি? আসলে ৩০ মিনিটে সরকারি উচ্চ পর্যায়ে এবং বিরোধী দলের মধ্যে চলছিল আলোচনা। সরকার চাইছিল বিরোধী দল যাতে তাদের সুর কিছুটা নরম করে, কিন্তু শফিকুর রহমান জুলাই সনদের বিষয়ে সুর নরম করতে রাজি হয়নি। উল্লেখিত ৩০ মিনিটের আলোচনা বোঝা যায় আগামী দিনে সংসদ হতে যাচ্ছে উত্তেজনাময়। তারপর ভাষণ দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিরোধীরা রাষ্ট্রপতির ভাষণ পুরোপুরি বয়কট করে। ওয়াকআউট করে এসে স্পষ্ট জানিয়ে দেয় জুলাই খুনিদের অভিভাবককে তারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে মানে না। এই বয়কট নয় কোনো সাধারণ ঘটনা, বঙ্গভবনের বাসিন্দাদের প্রতি চরম অনাস্থা। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসাতে অস্বীকার করেছে বিরোধী দল। অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফ্যাসিস্টের দোষা আখ্যা দিয়ে অবিলম্বে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। নাহিদের দাবি, রাষ্ট্রপতি শপথভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই আন্দোলনের সময় নির্বিকার ভূমিকায় ছিলেন। এক অন্যতম দিন ছিল ১২ মার্চ। এই দিনটি আগামী দিনের রাজনৈতিক ভূমিকা হয়তো ঠিক করে দিল। কি হবে আগামী দিনগুলি? নজর থাকবে আমাদের কর। জ্বালানি সংকটে লকডাউনের পথে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। দিন যত যাচ্ছে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধের জেরে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে হয়রানিতে। গত ১০ দিনের বেশি সময় ধরে ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ ভয়ঙ্কর আকার নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এই পথ দিয়েই মূলত ইরান এবং আরব বিশ্বের দেশগুলি থেকে তৈলবাহী জাহাজ যাতায়াত করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তা বন্ধ হয়ে যাওয়ায় গোটা বিশ্বজুড়েই জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দাম বৃদ্ধির আশঙ্কা করা হয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাদের দেশে সবচেয়ে বেশি জ্বালানি আমদানি হয় কাতার থেকে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেল নিয়ে জাহাজ কিভাবে পৌঁছবে? এই চিন্তায় জ্বালানি সংকটের আশঙ্কা করে মজুদের লক্ষ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় জমান বহু মানুষ। যদিও বাংলাদেশের জ্বালানি মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বালানি সংকটে কি বাংলাদেশ লকডাউনের পথে চলে যাবে? এই প্রশ্নটাই ঘোরাঘুরি করছে। বর্তমানে তারেকের সংখ্যা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের মানুষ ভয়াবহ অবস্থা বুঝতে পেরে তারা ইতিমধ্যেই আগে থেকে তেল কিনে রাখছে। মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে লাইন দিয়ে তেল কিনছে। ওপার বাংলার মানুষরা ১০ দিনের জায়গায় ২০ দিনের তেল কিনে রাখছে। যদি আবারও সেই লকডাউনের পিরিয়ড ফিরে আসে তাহলে কি হবে সেটা ভেবে তারা আগে থেকেই সব মজুত করছে। আন্তর্জাতিক সংঘাতের আঁচ এসে পড়েছে সাধারণ মানুষের ওপর। ওপার বাংলায় জ্বালানি তেল এবং গ্যাস নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। ঢাকা সহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন। বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিএনপি সরকারের তরফ থেকে জানান হচ্ছে দেশে আপাতত কোনো জ্বালানি সংকট নেই। তাহলে কেন এত লাইন হইহট্টগোল? কারণ মানুষ দুশ্চিন্তায়। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে সেই হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইরান, যা জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গুরুত্বপূর্ণ। হরমুজ দিয়ে রোজ প্রায় ১,৩০,০০,০০০ ব্যারেল তৈল সরবরাহ হয়, যা বৈশ্বিক তৈল সরবরাহের প্রায় ৩১%
50%। সেখানে জাহাজ চলাচল বন্ধ থাকার অর্থ ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরানের বন্দর থেকেও তেল সরবরাহ বন্ধ। জ্বালানি বাঁচাতে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যথেষ্ট জ্বালানি রয়েছে। তিনি সম্প্রতি জানান, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। ইকবাল হাসান মাহমুদ বলেন, আসলে আমাদের দেশে তেলের কোনো অভাব নেই। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জনগণকে এই বার্তাটা দিন যে তাড়াহুড়ো করে তেল কেনার কোনো দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে, আমরা নিয়মিত পেট্রোল পাম্পে তেল সরবরাহ করছি। মানুষ তেল নিতে গেলে তেল পাবে, সারা রাত লাইন দিয়ে থাকারও কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি বললে কি হবে? তেল নিয়ে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। জ্বালানি সংকটের প্রথম প্রভাব পড়েছে পরিবহন খাতে। তার ফলে অনেক গাড়ির মালিকও গাড়ি নিয়ে কম চলাচল করছেন। আর যখনই গাড়ি কমছে, বাড়ছে মানুষের ভোগান্তি। এই সংকটের জেরে সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতেও। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যার 2017 সালে শুরু হয়েছিল, শেখ হাসিনার আমলে এই চুক্তি হয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর মৈত্রী পাইপলাইন চুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। তারপর বিএনপির সরকার ক্ষমতায় এসে আবার পাইপলাইন চালু করেছে। এই পাইপলাইনের মাধ্যমে দ্রুত বাংলাদেশে তেল আসে কম খরচে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে, তাই ভয়ের কারণ নেই। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে এবং ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। এছাড়া অন্যান্য শহরগুলোতে তেল সরবরাহ 15% কমিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, এই সার্বিক অবস্থা বাংলাদেশকে শকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। এখন দেখা তারেকের সরকার কি করে।